সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, সিনিয়র সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক এস এম রাশেদুল ইসলাম। রাশেদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন, শেখ মুজিব, শেখ হাসিনা, সর্বশেষ বাশার আল আসাদ সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময় নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র। এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 16 জানুয়ারি 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009-2007 সালের তুলনায় বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় 43%। প্রকাশ্যে রাজনীতি নিষিদ্ধ হলেও খুলনা বিশ্ববিদ্যালয়ে আজ সাংসদদের সংবর্ধনা। সিলেট পলিটেকনিক্যালের 61টি কক্ষ ছাত্রলীগের দখলে। 2011 সেপটিক ট্যাঙ্ক থেকে বেরিয়ে এলো ব্যালট পেপার। খাল দখলের কালভার্ট কৌশল। আওয়ামী লীগের প্রার্থীদের দাপটে প্রশাসন অসহায়। 2013 জিয়া পরিবারের বিরুদ্ধে 26 মামলা, শত কোটি টাকার কেরানি। রাবিতে এবার প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে কর্মকর্তাকে হুমকি দিলেন ছাত্রলীগ নেতা। 2014 সাংবাদিক দম্পতি হত্যা মামলার তদন্তে ভাটা, র্যাব তাকিয়ে ডিএনএ প্রতিবেদনের দিকে। 2015 13টি খাত থেকে ঘুষ নেন কর্মকর্তারা, ঔষধ প্রশাসনের দুর্নীতি। ইসলামী দলের মিছিলে পুলিশ ওলামা লীগের হামলা। 2016 মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ, ভয়ানক উক্তি। 2018 জামিন পেলেন ছাত্রলীগের 10 নেতাকর্মী, আন্দোলনকারীদের সরালো ছাত্রলীগ। 2019 আগের রাতে ব্যালটে সিল, বুথ দখলসহ নানা অভিযোগ। 2021 সংঘাতের পর শঙ্কার ভোট। 2022 44 লাখ টাকার খাবার কেনার ভুয়া রসিদ। রোহিঙ্গা প্রত্যাবাসন কি আদৌ শুরু হবে? 2023 টাকার যোগান আরও বাড়াবে কেন্দ্রীয় ব্যাংক। কয়লার অভাবে রামপালে বিদ্যুৎ উৎপাদন বন্ধ, ডলার সংকট। হাসানাত আলী, আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম তদন্ত রিপোর্ট জমা দেওয়ার তারিখ 100 বারেরও বেশি পেছানো হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাংবাদিক হত্যার মধ্য দিয়ে মিডিয়ার উপর প্রকাশ্য নিয়ন্ত্রণ, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। কেন তদন্ত রিপোর্ট বারবার জমা দিতে তারিখ নির্ধারণ করা হলেও তারা দেয়নি? বিশেষ করে এই ক্ষেত্রে এই সংবাদটি আসলে আপনি জানেন যে আলোচিত সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন নিয়ে এই টালবাহানা করেছে। এটি আসলে কেন? আসলে দেখেন, আপনি সাগর রুনির কথা শুধু বলছেন কেন? ইলিয়াস আলীকে আমরা খুঁজে পাইনি, চৌধুরী আলমকে আমরা খুঁজে পাইনি, অনেক স্ত্রী তার স্বামীর লাশ কোথায় আছে কবরটা পর্যন্ত জানে না। সেই জায়গায় ভাই, যে বিষয়টি হচ্ছে যে মানে সেটা তো পাইনি, সেটা তো গুম করেছে শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে এখন বেরিয়ে আসছে, আমরা শুনছি। কিন্তু মামলা হয়েছে সেই 48 ঘন্টা, 72 ঘন্টা, হ্যাঁ, এভাবে দিন, মাস, বছর গড়িয়ে যুগ পেরিয়ে গেছে। শতাধিকবার মামলার তদন্তের তারিখ না। এটা আমি আজকে যেটা দেখছিলাম, এটা 2012 সনের ঘটনা। সেই 2012 সন থেকে প্রায় 1 যুগ পার হয়ে গেছে, 1 যুগেরও বেশি। 1 যুগ 111 বার মামলার এই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার ডেট বদলেছে। সম্প্রতি বোধহয় আজ থেকে কয়েক মাস আগে র্যাব থেকে এখান থেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 3 সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এই রিপোর্টটা দেওয়ার জন্য। দেখেন, আপনার সব জানা যে বিচারালয়ের ঘাড়ে বন্দুক রেখে পুলিশ প্রশাসনকে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে যা ইচ্ছা তাই করেছে এই পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতএব এই ঘটনা 111 বার কেন তদন্ত রিপোর্ট জমা দিতে ব্যর্থ হলো, আমি কোনোভাবেই এটা বিশ্বাস করতে চাই না যে আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী এতটা অক্ষম, অপদার্থ এবং তারা কাজ করতে ব্যর্থ। আমি এটা মনে করি না। বরং সরকারের পক্ষ থেকে এই রিপোর্টটা যেন আলোর মুখ না দেখে
সেই কাজটি সুচারুরূপে করা হয়েছে এবং সরকার সেটা সফল হয়েছিল। এটি কি ফ্যাসিবাদী স্টাইলই কি এটি না, আসলে? ফ্যাসিবাদী স্টাইলটাই তো হলো যে মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করা, মানুষের কণ্ঠকে রুদ্ধ করা এবং মানুষের প্রত্যাশার জায়গাগুলো পদদলিত করে নিজের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা, নিজের রাজনৈতিক খায়েশ, ক্ষমতার খায়েশকে প্রতিষ্ঠিত করা। সেটি তো সরকার অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছে, অত্যন্ত নৃশংসভাবে এই জনমতকে বা জনগণের এই চাওয়া আকাঙ্ক্ষাকে তারা পদদলিত করেছে এবং তার ফলেই তো আমরা জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে এই তরুণ প্রজন্ম আমাদেরকে পথ দেখিয়েছে। সেই পথ দেখানো পথে আমাদেরকে হাঁটতে হবে। আপনি তো একজন ফ্যাকাল্টি, আপনার কাছে কি মনে হয় গত 16 বছর বাংলাদেশে কোনো সরকার ছিল না? বা প্রশাসন ছিল? নিঃসন্দেহে সরকার ছিল, সেটাকে আপনি জনগণের সরকার বলতে পারেন না। নিঃসন্দেহে একটি সরকার ছিল, সেটাকে দানবীয় শাসন ব্যবস্থা তৈরি করেছিল। নিঃসন্দেহে একটি সরকার ছিল, সেই সরকার জনগণের ভোটে কোনো নির্বাচিত সরকার ছিল না, বরং জনমতকে উপেক্ষা করে। আপনি জানেন যে 2014 সনের ভোটারবিহীন ভোট 151টি আসন বিনা প্রতিদ্বন্দ্বে নির্বাচিত গণতান্ত্রিক ইতিহাসে বিশ্বে প্রথম একটি ঘটনা। 2018 সনে আমরা কি দেখলাম? দিনের ভোট রাতে হয়ে গেল এই পুলিশ বাহিনীকে ব্যবহার করে, এই দানবদেরকে ব্যবহার করে, জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে প্রার্থীদেরকে। মরহুম মওদুদ আহমেদ সাহেব, আপনার মনে থাকবার কথা, এলাকায় যেতে পারেননি, জয়নাল আবেদিন সাহেব যেতে পারেননি, আমাদের মাহমুদুর রহমান মান্না ডাকসুর সাবেক ভিপি নিজের ভোটটাও নিজে দিতে পারেননি। নির্বাচন হয়ে গেছে, এটা কি আপনি নির্বাচন বলবেন, সরকার বলবেন? তারপর 2024 আমরা কি দেখলাম? দামি, তুমি, আমি, ভাবি সব কিছু মিলিয়ে একটা খিচুড়ি প্রকারের নির্বাচন করে শুধু শেখ হাসিনা তার ক্ষমতার মেয়াদকে বৃদ্ধি করে নিয়েছেন। জনগণের মতামত এখানে উপেক্ষিত হয়েছে, গণমানুষের উপেক্ষিত হয়েছে। মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, ভোট দিতে পারেনি। যারা ভোট দিতে চেয়েছে হিরো আলমের মতো লোককেও পিটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। তো এটিকে আপনি তো গণতন্ত্রহীন বাংলাদেশ তৈরি করা হয়েছিল। স্বাধীনতার চেতনার কথা বলি, তারা প্রচার করতো স্বাধীনতার মূল্যবোধের কথা। আপনার স্বাধীনতার মূল্যবোধ তো মানুষের বাক স্বাধীনতা। স্বাধীনতার মূল্যবোধের চেতনা তো মানুষ, জনগণ রাষ্ট্রের মালিক, সেই মালিকানা ছিনতাই করা হয়েছিল গত 14 বছর। শেখ হাসিনা ছিনতাই করে জনগণকে দাসে পরিণত করেছিল। ভেবে দেখেছেন যে এখন পর্যন্ত এই স্বৈর শাসক যারা তাদের চেয়ারে সদর্পে বসেছিল, কয়জন লোককে আমরা সরাতে পেরেছি? যারা এই অর্থ লোপাটকারী পাচারকারীদের সাথে জড়িত, তারা এখনো প্রায় অধিকাংশ ক্ষেত্রে জড়িত আছে। কোনো আইনানুগ ব্যবস্থা তাদের প্রতি নিতে পেরেছি? গত 18 বছর যোগ্য লোকদেরকে বিদায় করে দিয়ে অযোগ্য লোককে দিয়ে মোসাহেব তৈরি করে প্রশাসন চালালেন। তারা তো এখনও সদর্পে বিভিন্ন জায়গায়, এখনও সদর্পে তারা প্রতিনিয়ত বিভিন্ন দাবি নিয়ে দাবি লিগ সৃষ্টি করে এই সরকারকে, তার পদযাত্রাকে, তার সংস্কার কর্মকাণ্ডকে বা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে ভিত তৈরি করার জন্য যারা কাজ করছে, পদে পদে ব্যাহত করছে। কয়জনকে ধরতে পেরেছে? ধরা উচিত। আপনি যদি সত্যি সত্যি যদি গণতান্ত্রিক বাংলাদেশ চান, সত্যি সত্যি যদি আইনের শাসন আপনি চান, তাহলে এই সমস্ত ফ্যাসিস্টের সহযোগী যারা এখনো সদর্পে বিভিন্ন নামে বিভিন্নভাবে প্রশাসনের বিভিন্ন রন্ধে রন্ধে বসে আছে, তাদেরকে ধরবেন না, তাদেরকে মূলোৎপাটন করবেন না, তাদেরকে সরিয়ে দেবেন না। যে সমস্ত দক্ষ মেধাবী কর্মকর্তাদেরকে, দক্ষ মেধাবী শিক্ষকদেরকে বা সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে, আপনাদের সাংবাদিকদেরকে বের করে দেওয়া হয়েছে সংবাদের অঙ্গন থেকে, সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। বা এই সমস্ত ফ্যাসিস্টের সহযোগী যারা, তাদেরকে কেন আপনি ছাড় দিচ্ছেন? যে ফ্যাসিজমের মধ্য দিয়ে আমাদের কণ্ঠরোধ করার বা সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার যে সংস্কৃতি তৈরি করে গেছেন, এখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের পথ চলা যদি শুরু করি, তাহলে আপনি যে কথাটা শুরুতেই বলছিলেন, কোনো ফ্যাসিজম বা কোনো ফ্যাসিবাদ বাংলাদেশের নতুন করে প্রতিষ্ঠিত হওয়া কিন্তু দুরূহ একটি ব্যাপার হয়ে যাবে। কারণ এটি করলে জনগণ ছাড়ে না। জি, আপনার কাছ থেকে আবারও শুনবো অধ্যাপক হাসানাত আলী। আমরা একটু রাশিদুল ইসলামের কাছ থেকে শুনতে চাই। রাশিদুল ইসলাম, 2023 সালের একটি সংবাদ আমরা দেখলাম। 2023 সালে কেন্দ্রীয় ব্যাংক তারল্য সংকটে পড়ে, ঋণের সুদ বেড়ে যায় প্রায় 6%। কয়লার অভাবে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল, বলা হয়েছিল ডলারের অভাব। কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সংকটকে কিভাবে দেখবেন? কেন তারল্য সংকট ঘটল? ডলার সংকট হওয়ার সাথে পাচার কি কোনোভাবে জড়িত ছিল কিনা? আর্থিক সেক্টরে কিভাবে অনিয়ম, দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে ঋণ নেওয়া হয়েছিল এবং সেই ঋণ নিয়ে সে টাকা কোথায় গেছে, সেই টাকার একটি বড় অংশ পাচার করা হয়েছিল। যেমন আপনি দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে আর্থিক সেক্টরে অনিয়ম দুর্নীতি নিয়ে। সেখানে বলা হচ্ছে যে $16 বিলিয়ন
মার্কিন ডলার প্রতি বছর দেশ থেকে পাচার হয়ে গেছিল, যে কারণে কিন্তু আরেকটি বিষয় আপনি দেখছেন যে 5 আগস্টের পরে, 5 আগস্ট জুলাই বিপ্লবের পরে দেখেছেন যে আওয়ামী লীগের যে অনেক বড় মন্ত্রী, এমপি, ব্যবসায়ী যে তাদেরকে ধরা হচ্ছে, তাদের অনেকেরই আপনি দেখেছেন যে বরিশালের, আপনার বরিশাল অঞ্চলে বাড়ি, বরিশালের একজন নেতা আমির হোসেন আমু, তার বাসায় কিন্তু টাকার সিন্দুক পাওয়া গেছে। মানে আমি বলছি উত্তেজিত জনতা যে তার বাড়িতে আগুন দিয়েছে, কয়েক কোটি টাকা পুড়ে গেছে। হ্যাঁ, এরকম আমার খুলনাতেও এরকম একটি ঘটনা ঘটেছে। আমি বলছি যে অ্যাকচুয়ালি যখন বেশি অর্থনীতিতে কালো অধ্যায় তৈরি হয়, অনিয়ম দুর্নীতি বেশি হয়, তখন কিন্তু এরকম- অর্থনীতির কালো অধ্যায় বলতে আপনি কোন? না, কি কালো বলতে অধ্যায় চান? বলতে ওই যে যেটি বলা হচ্ছিল যে সুশাসন ছিল না এখানে, সুশাসন না থাকার কারণে যেটি হয়েছে যে অনিয়ম দুর্নীতি করে টাকা লোপাট করা হয়েছে, কেউ টাকা হচ্ছে সিন্ধুকে ভরে রেখেছে, যার জন্য বাংলাদেশের যে আপনি বলছেন যে তারও সংকট তৈরি হয়েছে। ডলারের সংকট কেন তৈরি হয়েছে? আমরা দেখেছি যে একটি প্রতিষ্ঠান প্রায় 1 লাখ কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছে। আমরা দেখেছি যে সাবেক যিনি প্রধান মন্ত্রীর উপদেষ্টা ছিলেন, উনি 48,000 কোটি টাকা লোন নিয়েছেন। এই টাকার একটি বড় অংশ তো আমরা দেখছি এখন পাচার হয়ে গেছে, যে কারণে কিন্তু এই সময় ডলার সংকট ছিল, আমাদের রিজার্ভের টান ছিল। এবং আপনি যেটি বলছিলেন যে এই কয়লার আমরা হচ্ছে যে আমরা যে আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিচালিত হয়, এখানে অনেকগুলো আছে যে কোল পাওয়ার প্ল্যান্ট, সেগুলোর কিন্তু হচ্ছে এলসি করে হ্যাঁ, কয়লা সেগুলো আমদানি কিন্তু আমরা করতে হয়। পেমেন্ট করতে পারছিলাম না। পেমেন্ট না করার কারণে কিন্তু এই বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার পথে ছিল। এবং এই ডলার আসলে পাচার হয়েছে কিভাবে? তারা তো ব্যাগ ভরে নিয়ে যায়নি নিশ্চয়ই। না, ডলার মেনলি পাচার হয়েছে, আপনি জানেন যে মূলত পাচার হয়েছে যে আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্ট যেটি হয়, সেখান থেকে আমরা যখন একটি পণ্যকে যখন এক্সপোর্ট করি আমরা, ওইটার কিন্তু দামটা যেটা আমরা হচ্ছে যে টাকাটা আমরা মানে এক্সপোর্টের মাধ্যমে আর্ন করছি, ওখান থেকে একটা টাকা পাচার হয়েছে, আবার ইম্পোর্টের ক্ষেত্রে পাচার হয়েছে। এই পাচারের পেছনে কারা জড়িত নিশ্চয়ই আপনার সেটা হয়তো বলবার সাহস বা সুযোগ হয়নি, নিশ্চয়ই আপনি তথ্য উপাত্ত অবশ্যই জানেন। না, এই পাচারের সঙ্গে কারা জড়িত এখন তো আপনিও জানতে পাচ্ছেন কারা জড়িত ছিল। আপনি দেখেন যে আমাদের সাবেক যিনি স্বৈরশাসক ছিলেন, তার ভাগ্নি, তার বোনের মেয়ে, আপনারা দেখছেন যে ব্রিটিশ উনি হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের এমপি, উনি মিনিস্টার। এখন তার নিয়ে যে সমস্ত খবর এসছে, ওনাকে ফ্ল্যাট গিফট করা হয়েছে। ফ্ল্যাট গিফট করেছে আওয়ামী লীগের কোনো ব্যবসায়ী গিফট করেছে। ওই আওয়ামী লীগের ব্যবসায়ী কিন্তু বাংলাদেশ থেকে টাকাটা উনি আর্ন করেছেন, ইনকাম করেছেন, সেই টাকায় তো ফ্ল্যাট গিফট করেছে। আমি জাস্ট একটু উদাহরণ কথা বলছি, এভাবে হিউজ টাকা পাচার হয়ে গেছে। আর আপনি যেটি বলছিলেন না, আপনি দেখেছেন যে গণমাধ্যমে যে দুবাই বা সিঙ্গাপুরে বা আপনার হচ্ছে কানাডাতে কারা এত বাড়ি করেছে, কানাডাতে বেগমপাড়া নাম হয়েছে কেন? এবং কানাডাতে যারা গত এই 16 বছরে বাড়ি করেছে, তাদের যদি আপনি হচ্ছে তথ্য ঘাটেন, সেখানে অধিকাংশ আওয়ামী লীগের যারা তাদের নেতা ছিলেন, যারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন এবং সরকারি আমলা, যারা এই ফ্যাসিজমের অংশ ছিলেন, তাদেরই কিন্তু তারা এইভাবে টাকাটা পাচার সেই করেছে। আমরা তো সব পালিয়ে যায়নি বা সব চলেও যায়নি, না, তারা তো যেমনটি- এখনো প্রশাসন যন্ত্রে রয়ে গেছে। না, যেমনটি আমার হাসনাত স্যার বলছিলেন, স্যারের জাস্ট কথাটাকে আমি এক্সটেন্ড করতে চাই এভাবে যে আমরা হয়তো জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার মতো একজন নিষ্ঠুর স্বৈরশাসককে দেশ থেকে বিদায় করতে পেরেছি এবং উনি দিল্লিতে পালিয়ে গেছে। কিন্তু উনার যারা হচ্ছে সেই ফ্যাসিজমের যারা অংশবিশেষ ছিলেন, আমাদের সামরিক আমলা বলেন, বেসামরিক আমলা বলেন, এখনও সেই আমরা তো জানি, এখন অনেকে বলে যে সচিবালয় হচ্ছে শেখ হাসিনাকে, সচিবালয়ে গেলে শেখ হাসিনাকে দেখা যায়, এরকম অনেকে মজা করে বলে। এটা তো বাস্তব। আসলেই মজা করে বলে না, এর বাস্তবতা আছে। না, আমি বলছি এটা রূপকর্তে বলে, কিন্তু কথাটা তো বাস্তব। সেই জায়গাতে আমি মনে করি যে সরকারকে নতুন একটু এই 2025 সালের সরকার এই জায়গাগুলোতে আরো কঠোর হবে। না, এক্ষেত্রে কি আমাদের যে মুদ্রানীতি বা অর্থনৈতিক যে নীতিমালা আছে, এই নীতিমালার কোনো দুর্বলতা আপনি পেয়েছেন আপনার দীর্ঘ কর্মজীবনে? ওই সময় যারা খুব প্রভাবশালী ছিল, হ্যাঁ প্রভাবশালী, দ্যাট মিনস আমি বলছি যে আপনি তো জানেন যে পুরো একটা মাফিয়া তন্ত্র তৈরি হয়ে গেছিল, যারা হচ্ছে ব্যাংকগুলো লুট করেছে, ব্যাংকগুলো দখল করে নিয়েছিল। ওই সময় যেটা করেছে, আর্থিক খাতে কিছু প্রভাবশালী মানুষ তাদের নিজেদের সুবিধা নেওয়ার জন্য এই যে পলিসিগুলো, আপনি যে নীতির কথা বললেন, সরকারের যে সমস্ত নীতি, এই নীতিগুলো তাদের সুবিধার জন্য অনেক সময় নীতিগুলো তারা নিজেদের মতো করে করতো। সেটা আপনি বলেন রাজস্ব বোর্ডের নীতি বলেন, মানে আমাদের রাজস্ব নীতিমালা বলেন, বা বাংলাদেশের আপনি যেমন বলছিলেন যে মুদ্রানীতি, ওই স্বার্থান্বেষী গোষ্ঠী দেখা যাচ্ছে আগামীকাল একদিন পরে গিয়ে ওই নীতিমালা, ওই পলিসিটাকে চেঞ্জ করে তাদের ফেভারে আরেকটা পলিসি নিয়ে আসছে। এরকম অহরহ এরকম এটা কি করে করতো তারা? এটা প্রভাব খাটিয়ে, কারণ বাংলাদেশ ব্যাংক বেসিক্যালি তাদের নিয়ন্ত্রণে ছিল। বাংলাদেশ ব্যাংকের যে একটা স্বায়ত্ত শাসন, এটা যে একটা নিয়ন্ত্রক সংস্থা, সেইভাবে তারা রাজনৈতিক যে প্রভাব, এটার ঊর্ধ্বে উঠে কাজ করতে পারি নাই। তবে আসার কথা হচ্ছে যে আমার মনে হয় গত 5 মাস এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়
আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং এজ এ সাংবাদিক হিসাবে এখন কিন্তু বাংলাদেশ ব্যাংক নিজেদের মতো করে কাজ করার সুযোগ পাচ্ছে। এবং আপনি তো নিজেই অর্থনৈতিক বিটের রিপোর্টার, আপনারা একসময় বাংলাদেশ ব্যাংকে ঢুকতে পারতেন না, একেবারে প্রজ্ঞাপন দিয়ে ঢোকা নিষিদ্ধ করা হয়েছিল। এই ঢুকবার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতার পেছনে কি কোনো কারণ ছিল? না, আর্থিক সেক্টরে যে বিপুল পরিমাণ অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি হয়েছে, সেগুলো তো বাংলাদেশ ব্যাংকের খবরগুলো ছিল এবং ওই খবরগুলো যাতে কোনোভাবে মিডিয়াতে না আসতে পারে এই কারণে বাংলাদেশ ব্যাংকে আসলে সাংবাদিকদের যাওয়াটা বন্ধ করে দেওয়া হচ্ছিল। কিন্তু আপনি জানেন যে সাংবাদিকরা আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি সেই সময়, এবং আপনি জানেন যে বিশেষ করে জাতীয় যে বাজেট যে ঘোষণা করা হয় তারপর একটি সংবাদ সম্মেলন করা হয় যেখানে সরকারের মন্ত্রী পরিষদের সবাই থাকেন অলমোস্ট। সেই সংবাদ সম্মেলন কিন্তু যেটা লাস্ট যেটি হলো, আমাদের সাংবাদিকরা ওটা বয়কট করেছিলেন। কিন্তু এর বিষয়টি হচ্ছে 5 আগস্টে জুলাই বিপ্লবের পরে কিন্তু সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে যাওয়ার সুযোগ পেয়েছে। ওই এর আগে সময় কিন্তু যারা এটা বাংলাদেশ সমাধান হয়নি। ব্যাংকের যারা কর্মকর্তা ছিলেন বা এই প্রক্রিয়ার সাথে যারা ছিলেন তারা তো এখনো বাংলাদেশ হ্যাঁ, এখনো ব্যাংকে আছে, আছে। তো এখনো সেক্ষেত্রে তাদেরকে কি জবাবদিহিতার আওতায় নিয়ে আসা উচিত কিনা, বা এই যে লুটপাট যে কথাগুলো আপনার আলোচনায় বেরিয়ে আসলো, এই লুটপাটের পেছনে তাদেরও তো কোনো না কোনো দায় আছে বা তারা সহযোগী ভূমিকা পালন না, করেছে। বাংলাদেশ ব্যাংকের তো সেক্ষেত্রে অবশ্যই দায় তাদেরকে আছে। কোনো এই সরকারের বা যারা এখন যারা মনিটরিং এর দায়িত্বে আছেন তাদের কি কোনো উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা? যে আপনি যেটি বলছিলেন যে সমস্ত অনিয়ম দুর্নীতি হয়েছে সেই জায়গায় বাংলাদেশ ব্যাংকে তো অবশ্যই দায় আছে, কারণ ওইটা তো রেগুলেটরি বডি, গুড গভর্নেন্সটা মেনটেন করতে পারতো। তারা যদি হচ্ছে তাদের যে কাজটা সেটা যদি সত্যিকার অর্থে কার্যকর অর্থে করতে পারতো তাহলে তার অনিয়ম দুর্নীতি হতো না। সেটা তো পারি নাই, ওই জায়গায় তো ব্যর্থ হয়েছে। এই জায়গাগুলোতে আমি বলবো সরকারকে আরো কঠোর হতে হবে, নজর দেওয়া উচিত। ডেফিনেটলি। জি, ধন্যবাদ এস এম রাশেদুল ইসলাম। আপনার কাছ থেকে আবারও শুনবো। প্রফেসর হাসনাত, আপনার নজরে আনতে চাই আরেকটি সংবাদের শিরোনাম আমরা দেখলাম। রোহিঙ্গা ইস্যুটি দীর্ঘদিনের একটি অমীমাংসিত বিষয়। বিগত দিনে আওয়ামী লীগ কেন তাদের ফেরত দিতে পারল না, এর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে বলে আপনি মনে করেন? নিজেকে উদার দেখাতে কি রোহিঙ্গা সংকট টিকিয়ে রাখা হয়েছিল, নাকি কূটনৈতিক কোনো দুর্বলতা ছিল, না দুটোই ছিল? দেখেন, এই রোহিঙ্গা সমাধান করতে সরকারের যে কূটনৈতিক প্রচেষ্টা, এটা একেবারেই লোক দেখানো ছিল, বা একটা যে ইফেক্টিভ কূটনৈতিক কর্মকাণ্ড যেটা চালানো দরকার ছিল আন্তর্জাতিক এরিনায়, সেটি করেনি। এবং সবচেয়ে বড় কথা, ভারতকে খুশি করতে যে এবং ভারত তোষণ করতে যে তারা যে আন্তর্জাতিক ফোরামে এই ইস্যুটা উঠানো দরকার সেটাও তারা কখনো উঠাতে চায়। মায়ানমার কিন্তু যে মায়ানমারে, সেখানে চীন, সেখানে এই যে মুসলমান নিধন করার ক্ষেত্রে যেটা চক্র কাজ করে, তার মধ্যে ভারত আছে, মায়ানমার আছে, চীন আছে। তত এই মুসলমান বিতরণ করলে চীনের যেখানে সেখানে একটা পোর্ট তারা করবে বা ইন্ডাস্ট্রিয়াল জোন করবে, এই জায়গাটা তাদের দরকার। ভারতের যেটা হলো বাংলাদেশে দীর্ঘমেয়াদী একটা সংকট তৈরি করে রাখা ভারতের হলো কিন্তু রাজনৈতিক একটা পলিসি। আপনি জানেন যে পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন তারা এই যে বিচ্ছিন্নতাবাদীর নামে আমাদের সেনাবাহিনীকে হত্যা করেছে, বিভিন্ন রকমের অপকর্ম করেছে, ছিনতাই করেছে, এবং দীর্ঘদিন কিন্তু আমরা সংকটের মধ্যে ছিলাম। কারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে? ভারত করেছে, আমাদের দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য। পার্বত্য অঞ্চলে যে অশান্তি, এটা তৈরি কে করেছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম করেছিল। তোমরা সবাই বাঙালি হয়ে যাও, বাংলা এই যে সংকটটা তৈরি হলো, এদেরকে ট্রেনিং দিয়েছে কে? ভারত। এই সন্তুলার মা সাহেবরা যখন ওই যে বিচ্ছিন্নতাবাদী যে কর্মকাণ্ড ছিল, কারা করেছিল? ভারত। তাদেরকে অস্ত্র দিয়েছিল কারা? পত্রিকা, আপনার সাংবাদিকতা করেন, আপনারা জানেন, তাদেরকে খাবার দিয়েছে, রসদ দিয়েছে, আবার যখন সেনাবাহিনী তাড়া দিয়েছে তখন তাদেরকে জায়গা দিয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিরসনের জন্য এক ধরনের তো আগে কথা ছিল যে উনি নোবেল পুরস্কার পাবেন যদি রোহিঙ্গাদেরকে দেওয়া হয়, এই ধরনের একটা পত্রিকার মাধ্যমে কিন্তু আমরা জেনেছিলাম। এখানে একটা ব্যর্থ পররাষ্ট্রনীতি ছিল। তারপরে এই ইস্যুটাকে যে রোহিঙ্গাদের আশ্রয় দিলে উনি নোবেল পাবেন, শান্তিতে নোবেল, যে উনি মানবতার সেবক, মানবতার উনি মা, উনি এই জন্য আসছিল না পত্রিকায় স্লোগান। তাহলে তো ইন্দিরা গান্ধীরও ওই সময় নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল। সেটা তো ভিন্ন কথা, ওনার তো ক্ষমতার লোভ থেকে তো অন্য লোভে চলে গেছিল। কেন বলা হয়েছিল না, বোরহান সাহেব নামের কি একটা সাংবাদিক ছিল, যে আপনি টেলিফোনের কাছে থাকেন, যে কোনো সময় ফোন আসবে, আপনারাই তো ইউজ করেছেন, বোরহান কবি, যে আপনি টেলিফোনের লাইনের কাছে বসে থাকেন, যে কোনো সময় নোবেল কমিটির পক্ষ থেকে আপনাকে ফোন করা হবে। পত্রিকায় দেখলাম যে দীর্ঘক্ষণ উনি অপেক্ষা করছেন, ফোন আসেননি। তবে আমি যেটা মনে করি যে রোহিঙ্গা সংকট সমাধান করার জন্য যে দক্ষ পররাষ্ট্র নীতির দরকার ছিল, বা শক্তভাবে মাজাটা সোজা করে চোখে চোখ রেখে যদি আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই কথাটা উপস্থাপন করতে পারতাম, সেটাই হতো। কিন্তু সেটি না করে আমরা কি করছি? সাহায্য চেয়েছি, হাত পেতেছি, টাকা দেন, রোহিঙ্গাদেরকে আমি খাওয়াই, আর ওদিকে অন্যরা সহযোগিতা নিয়েছে। যখন এই বিষয়টা আন্তর্জাতিক সম্প্রদায় যখন আন্তর্জাতিক এরিনায় নিয়ে আসতে চেয়েছিল, তখন বাংলাদেশ কি করলো?
রোহিঙ্গাদের সাথে চুক্তি করলো, আপনি দ্বিপক্ষীয় চুক্তি করতে গেলেন কেন? আপনি বহুপক্ষীয় চুক্তি করলেন না কেন? আজ পর্যন্ত সেই দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে যে পরিমাণ রোহিঙ্গা ফিরে যাওয়ার কথা, একজনকেও ফিরাতে পেরেছেন? তো পররাষ্ট্রনীতির তো চরম ব্যর্থতা এখানে, এবং অদক্ষ পররাষ্ট্রনীতি। এবং আমাদের সবচেয়ে বড় কথা হলো কি, যে পার্শ্ববর্তী দেশের সাথে বা আন্তর্জাতিক যে কোনো জায়গা থেকে আমাদের পররাষ্ট্রনীতি যা হওয়া দরকার আমরা কিন্তু সেটি করতে পারিনি। আমরা ব্যালেন্স করতে গেছি, কখনো চায়নাকে রাখছি ডান পাশে, ভারতকে রাখছি বাম পাশে। এই যে দুই রকমের খেলতে যেয়ে আমাদের দেশের স্বার্থ কিন্তু ক্ষুণ্ণ হয়েছে। আমরা তিস্তা ব্যারেজ করতে চেয়েছি, চায়না দিতে চেয়েছে, অর্থ দিতে চাইছে, সমস্ত কারিগরি সহযোগিতা দিতে চেয়েছে। ইন্ডিয়াতে গেছি, 3 ধমককে আবার আমরা বলেছি যে না আমরা এটা ভারতকে দেব। তারপরে রেল লাইন আমরা নিয়ে গেলাম ভারতকে খুশি করার জন্য, যে বেনাপোল থেকে ঢুকবে, ট্রেন যাবে, সেখানে কি যাবে বাংলাদেশ জিজ্ঞেস করতে পারবে না, বাংলাদেশ যাচাই করতে পারবে না, দেখতে পারবে না, কোনো টেরিফ লাগবে না, চলে যাবে চিকেন নেকে 7 সিস্টারে। চায়নাকে খেপালাম। এই যে খেপাতে যে আবার গাড়ি ঘোড়া নিয়ে চলে গেলাম টাকা আনার জন্য চায়নাতে, ঘোড়ার ডিম কিছুই পাইলেন না। এই যে বিভিন্ন রকমের যে মানে কি বলবো অপরিপক্ষ যে পররাষ্ট্রনীতির ফলে আমাদের দেশকেই আমরা হুমকির মুখে। এটা কি অপরিপক্ক বলবেন কেন? অপরিপক্কই তো। আপনি পররাষ্ট্রনীতি আইদার আপনি চীনকে আপনি একরকম বলছেন, ভারতকে আর একরকম বলছেন, দুইজনকেই খুশি রাখতে যাচ্ছেন। পরে কি হলো? বাংলাদেশের সীমানায় উপর্যুপরি মোটর আসলো। এটা কি অপরিপক্ক না অতি চালাকি? দুটাই বলতে পারেন আপনি, ওই অতি চালাকের গলায় দড়ি, আপনি দুটাই বলতে পারেন। অপরিপক্কই তো অবশ্যই। এই অপরিপক্ক পররাষ্ট্রনীতি করতে যে চালাকির ফাঁদে পড়ে যায় তারা কিন্তু এই অবস্থাটা হয়েছে। না পাইছে চায়নার মন জয় করছে, না পারলো ভারতের মন জয় করতে। আমরা জাতিগতভাবে কতটুকু পিছিয়ে পড়লাম শেখ হাসিনার এই অপরিপক্ক বলেন বা অতি চালাকি পররাষ্ট্রনীতির কারণে? দেখেন, আমরা তো দীর্ঘমেয়াদী একটি সংকটের মধ্যে পড়লাম। আগানোর পিছনে বড় কথা না। এই যে 10 লক্ষ, এখন সেটা বাড়িয়ে অনেক কিছু হয়ে গেছে। এবং মাঝে মাঝে আমরা দেখেছি এখানে অস্ত্রের জঞ্জন, খুনাখুনি, রক্ত। এবং একটা সময় এই সাহায্যের পরিমাণ যখন কমে আসবে, কমে কিন্তু আসতেছে গ্রাজুয়ালি, এটা যখন কমে আসবে তখন দীর্ঘমেয়াদী এটি সংকটের জায়গা কিন্তু তৈরি হবে। আর্থিকভাবে আমাদের বাজেটের উপরে কিন্তু বড় একটা চাপ পড়বে। আর্থিক সেক্টরে আমরা দীর্ঘদিন ধরে একটি আর্থিক সংস্কার কমিশন বা ব্যাংকিং সংস্কার কমিশন নামে একটি কমিশন করার কথা বলছিলাম, এই সমস্তগুলোকে চিহ্নিত করে এই সমস্ত ব্যক্তিদেরকে আর্থিকভাবে লাভবান করে দেওয়ার জন্য ব্যাংকিং আইন আপনি চেঞ্জ করেছেন। 2 জনের জায়গায় 3 বার, 2 বারের জায়গায় 3 বার। এবং ব্যাংকিং সেক্টরে কিভাবে দুর্বৃত্তায়ন হয়েছে, যে ভয়ঙ্কর নভেম্বর নামে একটা নিউজ হয়েছিল, 30,000 কোটি টাকা এসএলএম গ্রুপ নিয়ে গেল চোখের সামনে। 7টি ব্যাংকের মালিকানা তার দখলে চলে গেল, যেটা আইন অনুযায়ী যাওয়ার কথা নয়। আমরা চোখ বুঝে দেখলাম। রেন্টাল এবং কুইক রেন্টালের নামে আপনি যে বিদ্যুতের কথা বলছেন, ডলার দিতে পারেন, টাকা দিতে পারেননি, কি করে আপনি দেবেন? আপনি সামিট গ্রুপকে আপনি সিঙ্গাপুরের সবচেয়ে বড় ধনী বানালেন, আপনি কি করে দেবেন? আপনি টাকা তো পাচার হয়ে গেছে, এবং সেটা বাংলাদেশ ব্যাংক বলছে। আপনার কাছ থেকে শুনবো ছোট্ট করে। আমরা অনুষ্ঠানের শেষ দিকে রাশেদুল ইসলাম, আওয়ামী আমলে আমরা নির্বাচনের একটি হাস্যকর মডেল দেখেছি। সেখানে ছাত্রলীগ ছিল তাদের প্রধান লাঠিয়াল। ব্যালট পেপার ছিনতাই, আগের রাতে সিল দেওয়া, ছাত্রলীগ কর্মীদের মামলা থেকে অব্যাহতি বা জামিন দিত। এর মাধ্যমে কি মাফিয়া তন্ত্রকে শক্তিশালী করা হতো কিনা, কিভাবে হতো? এর সাথে সুশীল সমাজও জড়িত, তারা কেন জড়িত থাকতো আসলে? সুশীল কারা? সাংবাদিক, উকিল, কবি, লেখক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা সমাজের মানুষের মানে ন্যায় বিচারের পক্ষে কথা বলে, যারা ফ্রন্ট লাইনার, যারা অন্যায় হলে, রাষ্ট্র কোনো অন্যায় করলে, সমাজ কোনো অন্যায় হলে তার বিপক্ষে কথা বলে, তারা মানুষের জন্য কথা বলে। কিন্তু আমরা গত 16 বছর কি দেখেছি আমাদের সুশীলদের ভূমিকা? আমরা অনেক সাংবাদিককে, এই যে আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আগে যিনি স্বৈরশাসক ছিলেন, উনি কি করতেন? উনি যখন প্রেস কনফারেন্স করতেন, আমাদের একজন পত্রিকার সিনিয়র সাংবাদিক, পত্রিকার সম্পাদক, তাকে আমরা বলতে শুনেছি যে মাননীয় নেত্রী, আপনি কিন্তু নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন। আপনি সাংবাদিক, আমরা মানে শ্রদ্ধা করি, নামটি নাই বললাম। এই যে মানে আমি বলছি যে শেখ হাসিনা যে ফ্যাসিস্ট হয়েছিলেন, নিষ্ঠুর পর্যায়ে গিয়েছিলেন, এর পিছনে সুশীল অবদান ছিল, অবশ্যই ছিল। তারা ওই ফ্যাসিজমের একটা অংশ ছিল, ছাত্রলীগকে। এবং আপনি বলেন 2014, 2018 এবং 2024, এই যে আপনার একটি বলছি যে মানে রাতের ভোট, কোনোটা বলছে যে পাতানো নির্বাচন, কোনোটা বলছে যে ছিনতাই নির্বাচন, এই কোন নির্বাচন নিয়ে কি আমাদের সুশীলরা তখন কথা বলেছে? ছাত্রলীগকে ব্যবহার করতো সবসময়। ছাত্রলীগকে কেন ব্যবহার করতো? মাফিয়াতন্ত্র কায়েম করার জন্য, এটা ভয়ের পরিবেশ তৈরি করার জন্য, যাতে মানুষ তার বাক স্বাধীনতা হরণ হয়। বাক স্বাধীনতা শুধু গুলি করে তো বন্ধ করা যায় না। আপনি এমন একটা পরিবেশ তৈরি করা বা যেখানে মানুষ তার কথা বলতে পারবে না, সেই পরিবেশটা তৈরি করার জন্যই ছাত্রলীগকে এভাবে ব্যবহার করা হয়েছিল। আমাদের স্যার যেটি বলছিলেন যে জুলাই বিপ্লবের সময় আমরা কি দেখেছি, যে ওবায়দুল কাদের বলেছেন যে ছাত্রলীগ দিয়ে পিটায় এটা ঠিক হয়ে যাবে, ওইভাবে ছাত্রলীগকে ব্যবহার করা হয়েছে। কমপ্লিট মাফিয়াতন্ত্র এস্টাবলিশ করতে যা যা করার সবটাই করেছিলেন খুব সূক্ষ্মভাবে। এই যে পরিবর্তিত বাংলাদেশ, নতুন এক বাংলাদেশ, এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের
কাছে আপনার পরামর্শ কি, প্রত্যাশা কি? এই সরকারের কাছে যদি প্রত্যাশার কথা বলেন, আমি বলবো যে বাংলাদেশে যদি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক উত্তরণ ঘটে, এটার জন্য সরকার কাজ করবে। মানুষের অর্থনৈতিক মুক্তি, যেটি স্বৈরাচার সরকার শুধু মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতো কিন্তু কাজ করেছিল চেতনার বিপক্ষে। আমি বলছি মানুষের অর্থনৈতিক মুক্তি, মানুষ যেন দৈনন্দিন তার যে চাহিদা, জীবনযাত্রা সহজ হয়। এবং আমি বলবো যে এই ফ্যাসিজম যেটা, এই সব জায়গা থেকে যেন আমরা ফ্যাসিজমটাকে দূর করতে পারি, এটি আমার প্রত্যাশা। ধন্যবাদ রাশেদুল হক। অধ্যাপক হাসনাত, আপনার পরামর্শ কি এবং প্রত্যাশা কি ছোট্ট করে? আমাদের জন আকাঙ্ক্ষার মূল জায়গা ছিল গণতন্ত্র। জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিক, সেই জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া। অতএব ভোটাধিকার প্রয়োগ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন করা জনমানুষের একটি বড় ধরনের প্রত্যাশা। তবে এটি করতে হবে কিছু সংস্কারের মধ্য দিয়ে। মোটা দাগে আমি যেটা মনে করি, অনেকটা সময় চলে গেছে, সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য 4টি কম্পোনেন্টের সংস্কারটা খুব জরুরি। প্রথমত আইন শৃঙ্খলা বাহিনীকে আওয়ামী লীগ দানবে পরিণত করেছিল, তাদেরকে মানুষের বাহিনীতে পরিণত করতে হবে, জনগণের বাহিনীতে পরিণত করতে হবে। এটা করার জন্য যে সংস্কার, সেই সংস্কারটুকু করতে হবে। দ্বিতীয় নম্বর যেটা আমাদের লাগবে, অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্কার। কারণ এই যে ডিসি, এসপি, নির্বাচন কমিশন, এরা তো অ্যাডমিনিস্ট্রেটিভ উইং। এই উইংগুলা দলদাসে পরিণত হয়ে গেছিল। এই দলদাস অ্যাডমিনিস্ট্রেশনটাকে জনগণের সেবক হিসেবে পরিণত করার জন্য একটা সংস্কার দরকার আছে। 3 নম্বর যে বিষয়টি হলো যে আমার বিচারালয়, বিচারাঙ্গনকে ব্যবহার করে নিরপরাধ মানুষকে আপনি শাস্তি দিয়েছি আমরা, নিরপরাধ মানুষকে, বেগম খালেদা জিয়া সহ অজস্র মানুষকে বিচারাঙ্গনে আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সর্বশেষ যে কাজটি করতে হবে, জনগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে, সেই ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। সেই নির্বাচন কমিশনকে সক্ষম করা তোলার জন্য, সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য যা যা ক্ষমতা দেওয়া দরকার, সেই ক্ষমতা নিশ্চিত করে তাদেরকে যদি ক্ষমতায়ন করা যায়, তারপরে যদি একটি দ্রুত সময়ের মধ্যে, যদি 2025-এ যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছেন, সেনাবাহিনীর প্রধান বলেছেন, 25-এর শেষে একটি জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যদি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা যায়, গণতান্ত্রিক বাংলাদেশের পথে হাঁটা যায়, তাহলে সেটি হবে বোধহয় আমার অন্তত শিক্ষক হিসাবে এই সরকারের কাছে প্রত্যাশা। তবে সেটি কোনোভাবেই এই মোটা দাগে এই সংস্কারগুলো না করে কিন্তু নয়। আবার যদি অন্তর্বর্তীকালীন সরকার বেশি সময় নিতে চায় একটি নির্বাচন করার জন্য, তাহলে কিন্তু অনেকগুলো সংকটের জায়গা কিন্তু তৈরি হতে পারে। সেই সংকটের দিকেও আমাদের পথ চলা যাবে না। সংস্কার কিন্তু স্ট্যাটিক না, সংস্কার কিন্তু কোনো স্থবির কোনো জিনিস নয়, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সেই নির্বাচিত সরকার, অনেকেই ভয় পাচ্ছে যে নির্বাচিত সরকার আর ক্ষমতায় এসে আর সংস্কারগুলো করবে না। কেন করবে না? এই ছাত্ররা কি ঘরে ফিরে যাবে মনে করে? এই সাংবাদিক বন্ধুরা ঘরে ফিরে যাবে? আমরা কি কথা বলা বন্ধ করব? আমরা কি যদি এর ব্যত্যয় ঘটে তাহলে কি সেটা আমরা বন্ধ করব? আশাবাদের কথা হলো যে মানুষ যেটা মনে করে বা পাবলিক পারসেপশন, দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি, যাদেরকে দীর্ঘদিন ক্ষমতার বাইরে রাখা হয়েছে ছলে বলে, ক্ষমতা প্রয়োগ করে, কৌশলে, তারা যদি ক্ষমতায় আসে, তাদের নেতা 31 দফা ঘোষণা করেছেন যে মৌলিক সংস্কারের যে জায়গাটুকু সরকার চাওয়ার আগেই পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে আকাশ পাতাল এটাকে ভারসাম্য করতে হবে, এবং সংসদে 70 অনুচ্ছেদকে রহিত করে যেন সরকারি দলের এমপিরাও সরকারের বিপক্ষে ভোট দিতে পারে, সেই সংস্কারের কথা তারা বলেছেন। এই যে মোটা দাগে যে সংস্কারের কথাগুলো, এই সংস্কারকে সংবিধানের অংশ হিসাবে সংযোজিত করে সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে একটি জাতীয় নির্বাচন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, এবং সেই সরকার নির্বাচিত হবে আপনার আমার রাশেদদের মতো মানুষের ভোটে, যেটি 18 বছর মানুষ সুষ্ঠুভাবে দিতে পারেনি, আমরা আপনারা দিতে পারেনি। সেই অধিকারটুকু নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে, এবং এই কাজ চলমান থাকবে, এবং একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, আনন্দঘন পরিবেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার এই 24-এর চেতনাকে বুকে ধারণ করে, লালন করে আগামী দিনের পথ হাঁটবে, সেই প্রত্যাশাটুকু আমি করছি। ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ হাসনাত, ধন্যবাদ রাশেদুল ইসলাম, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থান উন্মোচন করেছে পরিবর্তনের নতুন এক দিগন্ত। স্বৈরতন্ত্র হটিয়ে সুষম করেছে গণতন্ত্রের নতুন এক পথ। গণতান্ত্রিক সেই যাত্রায় আমি, আপনি এবং আমরা সবাই এর সহযাত্রী। একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের জন্য আসুন গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করি, রুখে দেই ফ্যাসিবাদ, প্রত্যাখ্যান করি কুপমণ্ডুকতার রাজনীতি। আমাদের সবার সচেতন অংশগ্রহণই বিনির্মাণ করবে আগামীর নতুন এক বাংলাদেশ। দর্শক,
দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।